সেই বক্তব্যটা খুব আলোচিত এবং সমালোচিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার, যে মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা কোটা পাবে না তো কি রাজাকারের নাতিপুতিরা পাবে। মানে এই বক্তব্যটা শুনতে কি যারা আন্দোলন করছে তারা, তাদের জন্য কি এটা সুখকর, একটা সুন্দর কোনো? দেখুন, এই বক্তব্যের কোথায় আন্দোলনকারীদের রাজাকার বলা হয়েছে? প্রথম কথা হচ্ছে, এই বক্তব্যের কোথাও কোনো ব্যাখ্যাতে এটি বলার সুযোগ নেই যে এই ব্যাখ্যাতে যে অভিযোগটি নিয়ে আসা হয়েছে বা যে বিষয়টিকে কেন্দ্র করে গোটা বাংলাদেশে একটি ভিন্নতর পরিবেশ তৈরি ছাত্ররা তো করার চেষ্টা বলেও করা। নাই যে রাজাকারের নাতিপুতিদের কোটা দিতে হবে, তাহলে এই বক্তব্যটা না না, প্রধানমন্ত্রী তৎকালীন এখানে দেখুন, প্রধানমন্ত্রী এখানে কেন বললেন? শিক্ষার্থীদেরকে 11 তারিখের পরে যখন আদালতের রায় প্রদান করা হলো, তারপরে আন্দোলন কিন্তু একটি স্বাভাবিকভাবে শিক্ষার্থীদের অংশগ্রহণ কম এসেছিল, শিক্ষার্থীদের সন্তোষ ছিল। এরপরে এই ইস্যুটিকে ব্যবহার করে এক ধরনের, এটি তো স্বাভাবিকভাবে এক ধরনের তথ্য বিকৃতি, সেটির মাধ্যমে শিক্ষার্থীদের রাজাকার বলা হয়েছে। এই বক্তব্য ব্যাপকভাবে না, কিন্তু প্রচারণা কিন্তু শেখ হাসিনা তো অপকৌশলের এটি মাধ্যমে। বলেছিলেন, তাই না সাদ্দাম? এটি তো বলেছিলেন যে মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা কোটা পাবে না তো কি রাজাকারের নাতিপুতিরা পাবে। এই বক্তব্যটি তো শেখ হাসিনা। না, এটির মাধ্যমে তো আন্দোলনকারীদের রাজাকার বলা হয়নি। এটির মাধ্যমে তো এটি একটি আলোচনার প্রেক্ষিতে, একটি প্রশ্নোত্তরের প্রেক্ষিতে এই ধরনের আলোচনাটি এসেছে। কিন্তু এটির মাধ্যমে শিক্ষার্থীদের রাজাকার বলা, শিক্ষার্থীদেরকে এই এই অভিযোগে অভিযুক্ত করা, এই ধরনের কোনো বক্তব্য তো আসেনি। তো এই বক্তব্যকে অবশ্যই ভুলভাবে উপস্থাপন করা হয়েছে শিক্ষার্থীদের সামনে। কিন্তু আমি সেটাই আসলে জিজ্ঞাসা করছিলাম যে এরকম একটি বক্তব্য শুনতে কেমন লাগে, যারা আসলে আন্দোলন করছেন তাদের জন্য এই বিষয়টা কেমন লাগে শুনতে, যে তারা তো আসলে রাজাকারের নাতিপুতিদের জন্য সাধারণ আন্দোলন করছে না। শিক্ষার্থীরা ইতিমধ্যেই সেটি অনুভব করতে শুরু করেছে। তারা যে বক্তব্যকে বিকৃত করা হয়েছে এবং এদের রাজনীতির যে মূল লক্ষ্য ছিল, এবং সেটি আজকে যখন তারা আমাদের মুক্তিযুদ্ধের অঙ্গীকারকে ভুলুণ্ঠিত করার চেষ্টা করছে, আজকে যখন তারা আমাদের সাংবিধানিক প্রস্তাবনাকে পাল্টে দেওয়ার চেষ্টা করছে, আজকে যখন আমাদের মুক্তিযুদ্ধের আইকনিক বিষয়গুলোকে তারা প্রতিস্থাপিত করার চেষ্টা করছে, সেটির মাধ্যমে এটি প্রতীয়মান হয় ইতিমধ্যেই যে তারা এই রাজাকারের ছুটিকে কিসের জন্য সামনে নিয়ে এসেছিল। জি, তারা কিসের জন্য, মানে আমি এইটাও আমি ঠিক বোঝার চেষ্টা করছিলাম যে তারা কিসের জন্য তারা ভুল বুঝলো। শেখ হাসিনা কেন রাজাকারের প্রসঙ্গটি আনলেন? শেখ হাসিনার এই বক্তব্যে আসলে যারা আন্দোলনকারী তাদের অনুভূতিতে কীভাবে আঘাত আনে, সেটি কি আপনারা কখনো বুঝবার চেষ্টা করেছেন কিনা? আমরা একটা সময় দেখেছিলাম যে আলোচনার জন্য ডাকা হয়েছিল শিক্ষার্থীদের, কিন্তু আপনি কি মনে করেন না যে এটা আসলে খুব অনেক দেরি হয়ে গেছে, ততক্ষণে অনেকটা জল গড়িয়ে গেছে? শিক্ষার্থীরা কিন্তু, আপনি জানেন যে আলোচনার যে প্রস্তাবনাটির কথা আপনি বলছেন, কিন্তু ধারাবাহিকভাবে অভ্যন্তরে হোক, পরোক্ষভাবে হোক, সেটি কিন্তু সেই প্রচেষ্টাটি সবসময় ছিল। বিশেষ করে যখন যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন এই বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার জন্য, কোর্টের রায় ঘোষিত হওয়ার আগে এবং পরে, তখন থেকে কিন্তু শিক্ষার্থীদের আলাপ আলোচনার মাধ্যমে এটি সমাধান এবং যেটির জন্য বিভিন্ন ধরনের প্রস্তাবনা, সেটি কিন্তু শিক্ষার্থীদের কাছে সবসময় প্রেরণ করা হয়েছে। না, তখন যদি আলোচনা হতো, শিক্ষার্থীরা যদি কথা বলতো, তাহলে তো আসলে এত দূর গড়াতো না। তখন তো কোনো আলোচনা ছিল না আসলে এই পর্যন্ত। তারপরে গিয়ে আমরা দেখেছি আইনমন্ত্রী আলোচনার জন্য প্রস্তাবনা দিচ্ছে, কিন্তু 9 তারিখ ছাত্রলীগের সাথে সংঘাত হয়ে গেল তার ওই আন্দোলন চলার একটা ঘটনা প্রবাহের মধ্যে। আমরা সেটি ক্যামেরার ফুটেজ বা পত্রিকার ফুটেজ সেগুলো আছে, আসলে দেখেছি আমরা। কেন ছাত্রলীগ এরকম আক্রমণাত্মক ভূমিকায় গেল? না, 9 তারিখে কোনো ধরনের আক্রমণের ঘটনা ঘটেনি। আপনি কি মানে সবগুলো পত্রিকার ফুটেজগুলো দেখেছেন গণমাধ্যমে? হ্যাঁ, আমি দেখছি, পত্রিকার খবর আমি দেখেছি। একদম বিবিসির খবর দেখে বলছি যে আসলে কোন কোন দিন কি কি হচ্ছে সেই ঘটনা প্রবাহগুলো হ্যাঁ, দেখছিলাম। আপনি দেখতে আচ্ছা, পারেন, আপনি ছাত্রলীগ ভুল কেন বলছেন। আসলে ছাত্রলীগ কেন আক্রমণমুখী হয়ে উঠতো বা আক্রমণাত্মক হয়ে উঠতো শিক্ষার্থীদের উপর? ছাত্রলীগ ওবায়দুল কাদের আক্রমণের কেন শিকার হয়েছে। বললেন যে দমন করার জন্য ছাত্রলীগে যথেষ্ট, মানে তাদের দমন করার জন্য কেন আপনারা নেমে গেলেন? দেখুন, আপনি তথ্যের একটু ভুল হচ্ছে। বাংলাদেশের এই কোটা সংস্কার ইস্যুকে কেন্দ্র করে আন্দোলনের সূচনা হয় 1 জুলাই থেকে, এবং 1 জুলাইয়ের পর থেকে ধারাবাহিকভাবে এটি হয়েছে, এবং 14 জুলাই পর্যন্ত বাংলাদেশের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 11 জুলাই কোটা সমস্যার একটি তাৎক্ষণিক সমাধান যেটি সম্ভব ছিল, সেটি কিন্তু সম্ভব হয়েছে। প্রথমবারের মতো সংঘাতের ঘটনা ঘটে 15 জুলাই 2024, এবং আপনি জানেন যে 15 জুলাই বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচি ছিল বিকেল 3টায়, এবং যারা যাদের সঙ্গে সংঘাত জড়িয়েছে পরবর্তীতে, এবং যারা সংঘাতের সূচনা করেছে, তারা তাদের সেদিন কিন্তু কোনো কর্মসূচি ছিল না। ভোরবেলা অকস্মাৎভাবে তারা কর্মসূচি ঘোষণা করে যে দুপুর 12টার দিকে তারা কর্মসূচি পালন করবে। বাংলাদেশ ছাত্রলীগ সে ব্যাপারেও সচেতন থাকার চেষ্টা করে, সজাগ থাকার চেষ্টা করে যে কোনো ধরনের, কারণ তারা চাচ্ছিল আগের দিনে যখন তারা রাজাকার স্লোগানটি সামনে নিয়ে এসেছে এক ধরনের একটি ইস্যু ভিত্তিক আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য, বাংলাদেশ ছাত্রলীগ সেদিনও সচেতন ছিল, এবং তারা 12টার দিকে যখন সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মসূচি
পালন করতে শুরু করেছে। সেখানে কিন্তু তারা শিক্ষার্থীদের উপস্থিতি কিন্তু একেবারেই কম ছিল, বিশেষ করে রাজাকার বলার কারণে শিক্ষার্থীদের সঙ্গে তাদের ক্রমান্বয়ে কিন্তু দূরত্ব বাড়ছিল এবং শিক্ষার্থীরা কিছুটা বিরাগ ভাজন হচ্ছিল। এবং সেই কর্মসূচি তারা তাদের কর্মসূচি শেষ করার পরে বাংলাদেশ ছাত্রলীগ সন্ত্রাস বিরোধী রাজ্য ভাস্কর্যে বিকেল 3টা কর্মসূচি পালন করবে, এটি কিন্তু স্বাভাবিক একটি প্রক্রিয়া। এবং এটি আপনি একটি কর্মসূচি ঘোষণা করেছেন, আপনার একটি নির্দিষ্ট স্থানে আপনি কর্মসূচি দিয়েছেন, কর্মসূচি শেষ করে আপনি পরবর্তী দিনের কর্মসূচি কি হতে পারে না হতে পারে সেটি আপনি ঘোষণা করবেন, এটি কিন্তু স্বাভাবিক একটি প্রক্রিয়া। তো আমরা কিন্তু দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছিলাম যে এই যারা তাৎক্ষণিকভাবে কর্মসূচি ডেকেছে কিংবা একটি পরিস্থিতি তৈরি করার জন্য যারা কর্মসূচি ডেকেছে তারা সংশ্লিষ্ট স্থানটি ত্যাগ করবে এবং বাংলাদেশ ছাত্রলীগ তাদের নিজস্ব কর্মসূচি পালন করবে। কোথাও যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, তাদের উস্কানিমূলক কর্মকাণ্ডে যেন বাংলাদেশ ছাত্রলীগ পা না দেয়, সে ব্যাপারে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ সচেতন ভূমিকা পালন করার চেষ্টা করেছে। পরবর্তীতে কি হলো, আপনি এটা কিন্তু আমাদের বক্তব্য না, আপনি সেদিনের প্রথম আলোর যদি আপনি পত্রিকা দেখেন, আমরা প্রথম আলোর পত্রিকাটা আমি 16 জুলাই পাঠ করেছিলাম, যদি পরবর্তীতে সেটি এডিট করে দেওয়া হয় সেখানে, এবং লাইভ রয়েছে অনেকগুলো পত্রিকার। 15 তারিখে সন্ত্রাস বিরোধী রাজ্য ভাস্কর্যের পাদদেশে কর্মসূচি 3:30 যখন বেজেছে, 3:30 4টা, তখন তারা সেখান থেকে রাজু ভাস্কর্য থেকে, আপনি জানেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর অভিমুখে তারা যাত্রা শুরু করে। আমাদের বিজয় একাত্তর হল, বঙ্গবন্ধু হল, মুক্তিযোদ্ধা হল, কবি জসিমউদ্দিন হল প্রাঙ্গণে তারা রওনা দেয়। এবং যখন তারা রওনা দেয় সেই সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্য, তখন কিন্তু তারা দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠি সোটা অনেক কিছু নিয়ে কিন্তু তারা সেদিন হলগুলোর অভিমুখে রওনা দিয়েছিল। এবং সেখানে তারা হলগুলোতে গিয়ে তারা ভাঙচুর করে, হলগুলোতে গিয়ে তারা নিরাপত্তারক্ষী, সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রলীগের যেসব কর্মী তারা সেদিন বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচিতে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করছিল, এবং তাদেরকেও কিন্তু মারধর গ্রহণ করা হয়। বিজয় একাত্তর হলে প্রথম ঘটনা ঘটে, বিজয় একাত্তর হলে ছাত্রলীগের কর্মীরা আক্রমণের শিকার হয়, এটি হচ্ছে 15 জুলাইয়ের ঘটনা। শুধু তাই নয়, এলোপাথারি ভাবে শিক্ষার্থীদের উপর আপনারা আক্রমণের শিকার হলেন, তারপরে 16 জুলাই আপনাদের কর্মকাণ্ডের সমালোচনা করে আপনাদের দলের 124 জন, মানে ছাত্রলীগের 124 জন বিভিন্ন বিশ্ববিদ্যালয় তারা পদত্যাগ করলো আপনাদের মানে আক্রমণাত্মক ভূমিকার সমালোচনায়। আমি শেষ করছিলাম 15 জুলাইয়ের ঘটনা প্রবাহ। স্বাভাবিকভাবেই যখন আপনি এক ধরনের উস্কানিমূলক ঘটনা ঘটাবেন, স্বাভাবিকভাবে একটি সংগঠন যখন আক্রমণের শিকার হবে, এবং বেধড়ক মারধরের শিকার হয়েছিল, আপনি ইউটিউবে সার্চ দিলেই সেটি পাবেন, নিউজ লিঙ্কগুলোতে সেটি পাবেন, বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা বিজয় একাত্তর হলে কিভাবে আক্রমণের শিকার হয়েছিল। এবং যখন এই ধরনের ঘটনাগুলো ঘটছিল, আমরা কিন্তু সুস্পষ্ট হয়ে বুঝতে পারছিলাম যে এক ধরনের পরিস্থিতিগত সুযোগ নেওয়ার জন্য, এক ধরনের উস্কানিমূলক পরিবেশ সৃষ্টি করার জন্য তারা সেটি করার চেষ্টা করছে। বাংলাদেশ ছাত্রলীগ সেদিনও সংঘর্ষ এড়িয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছে, এবং তারা যখন শুধুমাত্র তাই নয়, পরবর্তীতে টিএসসিতে গিয়ে মাইকিং করে শিক্ষার্থীদেরকে সেখানে নিয়ে আসার, তৈরি করার চেষ্টা করে। আপনি দেখুন সেখানে তো বিজয় একাত্তর হল বা বঙ্গবন্ধু হল কিংবা মুক্তিযোদ্ধা হলে যাওয়ার তো কোনো প্রশ্নই ছিল না, সেটি তাদের কোনো ঘোষিত কর্মসূচি ছিল না। তারা উস্কানিমূলক কথাবার্তা বলেছে, জোরপূর্বক আক্রমণ করেছে, এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে সেটিকে কেন্দ্র করে গোটা বাংলাদেশে তারা এই আন্দোলনকে এক ধরনের সহিংসতার দিকে তারা ঠেলে দিয়েছে। জি, আপনি ভিডিও ফুটেজগুলোর কথা বলছেন, আমরা আসলে ঠিক উল্টা ভিডিও ফুটেজগুলো দেখেছি, এবং তার প্রেক্ষিতে জিজ্ঞাসা করছিলাম আপনাদের নেতাকর্মীরা 16 জুলাই 124 জন পদত্যাগ করেছিল, মানে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছিল যে তারা ছাত্রলীগের কর্মকাণ্ডের সাথে নাই, তারা এই কর্মকাণ্ডকে বর্বরচিত বলে মন্তব্য করছে।